সময় মেপে চলা এক অদ্ভুত, লাজুক আর সহজ সরল এক মানুষ, যে কেমিক্যালের দুনিয়ায় চিপস আর বিস্কুট বানিয়েই জীবন পার করে দিচ্ছিল। অন্যদিকে এক লোন কোম্পানির কাস্টমার এক্সিকিউটিভ আর একা মা, যে নিজের জীবনের হাজারো ঝড় সামলাতে ব্যস্ত। নিয়তির এক অদ্ভুত খেলায় এই দুজনের দেখা হয় এক হাসপাতালের সিঁড়িতে। তারপর চিপস বিস্কিট খাওয়া এক খ্যাপাটে বিজ্ঞানী আর ডিনার মেট থেকে প্রেমিকা হয়ে ওঠা এক মিষ্টি নারীর এই গল্প আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভালোবাসার এক নতুন চাদরে জড়িয়ে নেবে। চলুন হারিয়ে যাওয়া যাক এক দারুণ মিষ্টি প্রেমের দুনিয়ায়। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2023 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান রোমান্টিক মুভি হানি সুইট। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্প জুড়ে রোমান্টিক এক অনুভূতিতে আপনি হারিয়ে যাবেন। আর হ্যাঁ, অ্যাশনস অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। কাহিনীর একদম শুরুতে আমরা চ্যান নামের এক চমৎকার মানুষের দেখা পাই। সে জীবনের প্রতিটি সেকেন্ডকে ভীষণ মূল্যবান মনে করে এবং ঘড়ির কাঁটা মেপে চলে। প্রতিদিন ভোর ঠিক 6টায় তার ঘুম ভাঙে। এরপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, মুখে ভালো করে ফেস ওয়াশ মেখে নিজেকে একদম পরিপাটি করে যখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা বাজে, তখন সে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। প্রতিদিনের চিরচেনা রুটিন মেনে আজও সে রাস্তার ধারের ম্যাকডোনাল্ডস থেকে তার সকালের নাস্তাটা সংগ্রহ করে নেয়। এরপর সেখান থেকে সোজা গাড়ি ড্রাইভ করে চলে যায় নিজের কর্মস্থলে। চ্যান আসলে একটি নামী স্ন্যাক্স ল্যাবে অত্যন্ত দক্ষ একজন গবেষক বা রিসার্চার হিসেবে কর্মরত। নিজের কাজের প্রতি তার একাগ্রতা এতটাই যে বরাবরের মতো এই মাসেও সে এমপ্লয়ি অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো ল্যাবের সমস্ত কর্মচারীদের মধ্যে চ্যানই সবচেয়ে সেরা আর নিবেদিত প্রাণ। সে প্রতিটি কাজ অসম্ভব মনোযোগ দিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করে। দুপুর ঠিক 12টা বাজার আগ মুহূর্ত পর্যন্ত সে এক নাগাড়ে কাজ করে যায়। আর যখনই ঘড়িতে ঠিক 12টা বাজে, তখনই সে তার দুপুরের খাবার খাওয়া শুরু করে। যেখানে অন্য সহকর্মীরা 12টা বাজার অনেক আগেই লাঞ্চ শুরু করে দেয়, সেখানে চ্যান একদম সময়নিষ্ঠ। তবে লাঞ্চে সে ভারী কোনো খাবার না খেয়ে নিজের তৈরি বিস্কুট আর হরেক রকমের চিপস চিবোতেই ল্যাবের ভেতরই অলস সময় কাটায়। এরপর বিকেল ঠিক 5টা পর্যন্ত সে পুরো মনোযোগ দিয়ে নিজের কাজ সামলায়। কিন্তু 5টা বাজার সাথে সাথেই ল্যাবে তাকে আর কেউ খুঁজে পায় না। ঘড়ির কাঁটা ছোঁয়ার সাথে সাথেই সে দ্রুত গোছগাছ করে শেষ করে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ঠিক সন্ধ্যা 6টায় সে নিজের ঘরে পৌঁছায়। সেখানে এসে ক্লান্তি দূর করতে কিছুক্ষণ সফিস্টিকেটেড উপায়ে টিভি দেখে। অবশেষে রাতের খাবার শেষ করে সে আবারও শান্তিতে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে জেগে ওঠে আবারও ঠিক একই চেনা রুটিনের মুখোমুখি হয়। এই যান্ত্রিক একঘেয়ে জীবনের মাঝেই আচমকা একদিন এক সাংবাদিক তার একটি ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানায়। মূলত তাদের ল্যাবে তৈরি স্ন্যাক্সগুলোর ভেতরে ঠিক কতটা পুষ্টিগুণ বা নিউট্রিশন রয়েছে সে বিষয়ে চ্যানের একটি বিশেষজ্ঞ মতামত নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। চ্যানও বেশ আন্তরিকতার সাথে ক্যামেরার সামনে বলতে শুরু করে যে এগুলোর মধ্যে কতটা পুষ্টি রয়েছে, কোন কোন রাসায়নিক উপাদানের মিশ্রণে এগুলো তৈরি এবং কিভাবে তা শরীরের জন্য উপকারী হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই ইন্টারভিউ নিতে আসা এই লোকটি চ্যানের এই ইতিবাচক কথাগুলো একেবারেই পছন্দ হচ্ছিল না। তাই সে নিজে থেকে একটি মন গড়া স্ক্রিপ্ট এনে চ্যানের হাতে ধরিয়ে দেয় এবং সেটা পড়তে বলে। সেই স্ক্রিপ্টে ফাস্টফুড সম্পর্কে নানা রকমের নেতিবাচক বা উল্টাপাল্টা কথা লেখা ছিল। এমনকি সেগুলোকে সিগারেটের ক্ষতিকর দিকের সাথেও তুলনা করা হয়েছিল। চ্যান প্রথমে এই ভিত্তিহীন কথাগুলো পড়তে একদমই রাজি হচ্ছিল না।
তার ভেতরে এক চরম দ্বিধাবোধ কাজ করছিল। কিন্তু ইন্টারভিউয়াররা চ্যানকে এই বলে রাজি করায় যে ভিডিওতে তার মুখমণ্ডল সম্পূর্ণ ব্লার বা অস্পষ্ট করে দেওয়া হবে, ফলে কেউ তাকে চিনতে পারবে না। তাকে শুধু স্ক্রিপ্ট দেখে রিডিং পড়ে যেতে বলা হয়। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন এই ভিডিওটি টিভিতে সম্প্রচার করা হয়। চ্যানেল কর্তৃপক্ষ চ্যানের শুধুমাত্র মুখের অংশটুকুই হালকা ব্লার করলেও তার পুরো শরীর একদম স্পষ্ট রেখে দেয়। ফলে তার অফিসের সহকর্মীরা খুব সহজেই তাকে চিনে ফেলে, কারণ মুখ ঢাকা থাকলেও তার পোশাকের নেম প্লেট এবং কোম্পানির লোগো খুব পরিষ্কারভাবে পর্দায় দেখা যাচ্ছিল। এই কাণ্ড দেখার পর চ্যানের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার উপর চরম ক্ষুব্ধ হন। তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে তাদেরই একজন সেরা কর্মচারী হয়ে সে কীভাবে কোম্পানির এমন নেতিবাচক প্রচারণা করতে পারল। তাছাড়া চিপস নিয়ে দেওয়া সেই ভুল তথ্যগুলো তাদের ক্ষোভ বাড়িয়ে দেয়। তবে অদ্ভুত বিষয় হলো, ভীষণ রেগে গেলেও তারা চ্যানকে চাকরি থেকে বরখাস্ত করতে পারছিল না, কারণ এই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে সিগনেচার চিপস সেটার আবিষ্কারক স্বয়ং চ্যান। তাই তারা খুব ভালো করেই জানতো চ্যানকে যদি তারা বের করে দেয় তবে প্রতিদ্বন্দ্বী অন্য কোম্পানিগুলো লুফে নেওয়ার জন্য মুহূর্তেই তাকে চড়া দামে চাকরি দিয়ে দেবে। এই দোলাচল থেকে মুক্তি পেতে তারা ফাইনালি চ্যানকে 1 মাসের একটি স্যাম্পল পেইড লিভ বা সবেতন ছুটি দিয়ে দেয়। ঠিক সেদিন রাতের বেলায় চ্যানের ভাই কিম নিজের জেলের মেয়াদ শেষ করে কারাগার থেকে মুক্ত হয়। জেল থেকে বেরিয়ে সে সোজা চ্যানের কাছে চলে আসে এবং জুয়া খেলার নেশায় তার কাছ থেকে বেশ কিছু টাকা চেয়ে নিয়ে যায়। গল্পের অন্যদিকে আমরা লিলি নামের এক মধ্যবয়সী সিঙ্গেল মাদারকে দেখতে পাই, যে একটি লোন বা ঋণ প্রদানকারী সংস্থায় গিয়েছে নিজের ঋণের টাকা মওকুফ করানোর জন্য। সেখানে সে কোম্পানির ম্যানেজারের সামনে আকুতি মিনতি করে বলছিল, আমি একজন একাকী মা, আমার কোনো স্থায়ী চাকরিও নেই। এই কঠিন পরিস্থিতিতে আমি লোনের কিস্তি শোধ করতে পারছি না। দয়া করে মানবিক দিক বিবেচনা করে আমার এই লোনটা মাফ করে দিন। কিন্তু কোম্পানির কর্মচারীরা যখন কোনোভাবেই তার কান্না বা অনুরোধে কান দিচ্ছিল না, তখন লিলি দমে না গিয়ে বুদ্ধি খাটিয়ে তাদের বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই কোম্পানিতেই আমাকে কাস্টমার এক্সিকিউটিভের চাকরিটা দিয়ে দেন। আমি প্রতি মাসে যে বেতন পাবো সেখান থেকে অল্প অল্প করে আপনাদের লোন পরিশোধ করে দেব, কারণ আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি, সেখানে যে কেউ আবেদন করতে পারবে এবং কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজনও নেই। লিলির এই তাৎক্ষণিক বুদ্ধি আর আগ্রহ দেখে শেষ পর্যন্ত কোম্পানির কর্তারাও তাকে সেই পদের জন্য নিয়োগ দিয়ে দেয়। এখন লিলির কাজ হলো বিভিন্ন ঋণ গ্রহীতাকে ফোন করে তাদের বকেয়া টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করা। এভাবেই একদিন কাজের সূত্রে লিলি ফোন করে বসে চ্যানের ভাই কিমকে। কিন্তু কিম অত্যন্ত অহংকার আর ভাব নিয়ে লিলিকে উল্টো ধমকে বলে, তোমার কি মনে হয় আমি লোন শোধ করতে পারবো না? তুমি জানো আমার ভাইয়ের বেতন কত? তোমাদের ম্যানেজারের চেয়েও বেশি টাকা কামায় আমার ভাই। এর ঠিক কিছুক্ষণ পরেই কিমের মোবাইলে ফোন করে চ্যান তাকে জানায় যে কোম্পানি তাকে 1 মাসের পেইড লিভ দিয়েছে, কিন্তু সারাদিন ঘরের ভেতর বসে থাকতে থাকতে তার বড্ড একঘেয়ে লাগছে, সে বাইরে গিয়ে কিছু একটা করতে চায়। তখন কিম সুযোগ বুঝে তাকে বলে, আচ্ছা ভালো কথা, তাহলে কাল সকালে লোন অফিসে গিয়ে আমার বকেয়া লোনের ব্যাপারটা একটু মিটিয়ে দিয়ে আসো না। ভাইয়ের কথা মতো পরদিন সকালে চ্যান চলে আসে লোন অফিসে। সেখানে এসে সে অত্যন্ত শান্ত শিষ্ট ও ভদ্র ছেলের মতো নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। তবে নিজের টোকেন নম্বর আসার আগ পর্যন্ত সে পাশে থাকা একটা ছোট্ট বাচ্চার সাথে মিষ্টি দুষ্টুমি করছিল। আর লিলির চোখ দূর থেকে চ্যানের এই সরলতা আর মায়াবী আচরণ নোটিস করে। চ্যানের এই শান্ত স্বভাব দেখে লিলির মনে মনে ধারণা হয় যে কিম হয়তো আসলে খুব চমৎকার আর মিষ্টি একটা মানুষ।
এরপর যখন চ্যানের ডাক আসে তখন সে কাউন্টারে গিয়ে একটি মাত্র চেকের মাধ্যমেই তার ভাইয়ের সমস্ত লোন একেবারে চুকিয়ে দেয়। তবে কাজ শেষ করে যাওয়ার সময় সে লিলির কাছে গাড়ি পার্কিংয়ের ফি দেওয়ার জন্য কিছু খুচরো কয়েন ধার চায়, কারণ সেই মুহূর্তে তার কাছে কোনো ক্যাশ বা কয়েন ছিল না। কিন্তু লিলি কিছুটা দুঃখ প্রকাশ করে জানায় যে তার কাছেও এই মুহূর্তে কোনো খুচরো কয়েন নেই। এই কথা শুনে চ্যান যখন কিছুটা হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং সিঁড়ির কাছাকাছি পৌঁছে যায়, ঠিক তখনই লিলি পেছন থেকে তাকে ডেকে ওঠে। আসলে লিলি কোথাও থেকে একটা কয়েন জোগাড় করে চ্যানকে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চ্যানের কাছাকাছি পৌঁছানোর আগেই সিঁড়িতে পা পিছলে লিলি ভারসাম্য হারিয়ে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। পরিস্থিতি এমন ছিল যে সরাসরি সে চ্যানের উপর গিয়ে আছড়ে পড়বে। সিনেমার নায়কদের মতো চ্যান চাইলে এখানে লিলিকে লুফে নিয়ে বাঁচিয়ে হিরো হতে পারত, কিন্তু আমাদের বাস্তববাদী আর লাজুক চ্যান হিরোগিরি না দেখিয়ে ভয়ে নিজেই একপাশে সরে দাঁড়ায়। ফলে লিলি সোজা গিয়ে শক্ত সিঁড়ির উপর আছাড় খায় এবং ব্যথার চোটে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই লিলির অবশ হাত থেকে একটি কয়েন গড়িয়ে মেঝেতে পড়ে। এই দৃশ্য দেখে চ্যান অবশেষে বুঝতে পারে যে এই মেয়েটি আসলে তাকে কয়েনটা দেওয়ার জন্যই ছুটে আসছিল। লিলিকে এভাবে জ্ঞান হারাতে দেখে চ্যানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে বুঝতেই পারছিল না কিভাবে মেয়েটার জ্ঞান ফেরানো যায়। উপায় না পেয়ে সে লিলিকে নিজের কাঁধে তুলে নিয়ে এক ছুটে হাসপাতালের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে হাসপাতালের চত্বর পর্যন্ত আসতে আসতেই চ্যান নিজে এতটাই হাঁপিয়ে ওঠে এবং ক্লান্ত হয়ে পড়ে যে সে নিজেও লিলির পাশে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খানিক বাদে যখন হাসপাতালের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছায় তখন তারা এক অদ্ভুত ও হাসির দৃশ্য দেখতে পায়। চ্যান নিজে নিচে অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর তার বুকের উপর লিলিও বেহুশ হয়ে পড়ে আছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর লিলি যখন প্রথম জ্ঞান ফেরে তখন সে চ্যানের মানিব্যাগ থেকে কিমের মোবাইলটা নিয়ে তার ফার্স্ট ডায়াল নম্বরে কল দেয়, কিন্তু কিম ওপাশে ঘুমে বা বিরক্তিতে ভালো করে কথা না বলে ফোন কেটে দেয়। বাধ্য হয়ে লিলি চ্যানের সেকেন্ড ডায়াল নম্বরে ফোন করে, যা আসলে ছিল একজন ডেলিভারি ম্যান আঙ্কেলের। কিছুক্ষণ পর চ্যানের জ্ঞান ফিরলে লিলি অত্যন্ত নরম সুরে চ্যানের মানিব্যাগটি তার হাতে ফেরত দেয় এবং বিনীতভাবে বলে, আসলে হাসপাতালের বিল দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না, তাই আপনার মানিব্যাগ থেকে টাকা নিয়েই বিলটা পে করে দিয়েছি। তবে আপনি একদম চিন্তা করবেন না, খুব দ্রুতই আমি আপনার এই টাকাটা ফেরত দিয়ে দেব। হাসপাতাল থেকে যখন তারা দুজনে বাইরে আসে তখন লিলি চ্যানকে পরামর্শ দিয়ে বলে, আপনার নিজের খাবারের প্রতি একটু বেশি যত্ন নেওয়া উচিত। ডাক্তার বলেছেন আপনার শরীর ভীষণ দুর্বল, যে কোনো সময় আপনি আবারও এভাবে অজ্ঞান হয়ে যেতে পারেন। কথা শেষ করে চ্যান যখন চলে যাচ্ছিল তখন সে পকেট থেকে একটি কাগজের টুকরো বের করে লিলির হাতে দেয়। লিলি এটা পেয়ে মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। তার মনে হয়েছিল চ্যান বুঝি লজ্জা ভেঙে তাকে নিজের ফোন নম্বর দিয়েছে, কিন্তু চ্যান তার একদম কাছাকাছি গিয়ে ফিস ফিস করে স্পষ্ট ভাষায় বলে, এটা আসলে আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আপনি যে টাকাটা ফেরত দিতে চাইছেন দয়া করে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই হবে। এই কথা শুনে লিলি কিছুটা অপমানিত বোধ করলেও চ্যানের এই অদ্ভুত সরলতায় তার প্রতি আরও একটু আকৃষ্ট হয়। সে চ্যানের সাথে আরেকটু সময় কাটানোর বাহানায় বলে, যেহেতু আপনি আমাকে কাঁধে করে হাসপাতালে এনে আমার জীবন বাঁচিয়েছেন, তাই চলুন আপনাকে আমি একটা ট্রিট দেই। চ্যান তখন তার স্বভাবসুলভ সরলতায় উল্টো প্রশ্ন করে, আপনি আমাকে ট্রিট কিভাবে দেবেন? আপনার কাছে তো টাকা নেই বললেন। চ্যানের এই সোজাসাপটা কথায় লিলি আরও বেশি লজ্জায় পড়ে যায়। তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে হেসে বলে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে কিছু টাকা ধার দিন। আমি যখন আপনার হাসপাতালের টাকা শোধ করব তখন একই সাথে এই ধারের টাকাটাও ফিরিয়ে দেব।
এরপর তারা দুজনেই মিলে একটি সুন্দর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে। খাওয়ার মাঝেই লিলি বারবার চ্যানের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার বা কথা জমানোর চেষ্টা করছিল। আসলে লিলি চ্যানের এই সমস্ত তথ্য আগে থেকেই জানত, কারণ সে ছিল কিমের লোনের গ্যারান্টার। অফিস ফাইলের সুবাদে লিলি চ্যানের সমস্ত নথিপত্র খুঁটিয়ে পড়েছিল, আর যেহেতু চ্যান এক চেকেই সমস্ত লোন শোধ করে দিয়েছে, তাই লিলি বুঝে গিয়েছিল যে চ্যান বেশ অবস্থা সম্পন্ন এবং বড়লোক একজন মানুষ। তাছাড়া সে ফাইলে দেখেছে যে চ্যান 53 বছর বয়সী একজন সিঙ্গল পার্সন। লিলি মনে মনে ভাবছিল, এই চমৎকার মনের মানুষটিকে যদি সে আপন করে নিতে পারে, তবে শেষ বয়সে সে এবং তার সন্তানের একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয় মিলবে। চ্যান দেখতে খুব একটা হ্যান্ডসাম না হলেও সে যে ভেতর থেকে অত্যন্ত মিষ্টি আর অমায়িক একজন মানুষ, লিলি তা খুব ভালো করেই বুঝতে পেরেছিল। তবে লিলি এটাও বুঝতে পেরেছিল যে চ্যানের ভাই কিম মোটেও সুবিধার লোক নয়, বরং বেশ বখাটে। তাই সে চ্যানকে কিম সম্পর্কে জিজ্ঞাসা করে। ভাইয়ের প্রতি অন্ধ ভালোবাসার কারণে চ্যান কিমের প্রশংসাই করে এবং জানায় যে ছোটবেলায় যখনই কেউ চ্যাংকে বলি বা খেপানোর চেষ্টা করত, কিম সবসময় এসে তাকে আগলে রাখত। পরদিন চ্যানকে তার হেলথ চেকআপের রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার রিপোর্টগুলো খুব গুরুত্ব দিয়ে দেখার পর গম্ভীর মুখে চ্যানকে সতর্ক করে বলে, যদি তুমি সত্যি বাঁচতে চাও এবং নিজের জীবনকে ভালোবাসো, তবে এই ল্যাবের তৈরি আলতু ফালতু কেমিক্যালযুক্ত খাবার খাওয়া আজই বন্ধ করো। এই চিপস আর বিস্কুট তোমার লিভার আর শরীর শেষ করে দিচ্ছে। আজ থেকে ঘরের তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করো। ডাক্তারের এই কড়া হুঁশিয়ারি শুনে চ্যান যখন চেম্বার থেকে বাইরে আসে, তখন সে তার ভাই কিমকে ফোন করে সব কথা খুলে বলে। কিন্তু কিম চ্যানের এই অসুস্থতার কথাটাকে বিন্দু মাত্র গুরুত্ব না দিয়ে উল্টো তাচ্ছিল্য করে বলে, খাবার দাবার নিয়ে এত বাসাবাসি করার কোনো মানেই হয় না। যা মন চায় পেট পুরে খাও, স্বাস্থ্য খারাপ হলে হবে, ওতে এত ভাবার কি আছে। ভাইয়ের এমন উদাসীনতায় চ্যান কিছুটা মন খারাপ করে ফার্মাসি থেকে ওষুধ কেনে এবং সেখান থেকে বের হয়েই লিলিকে ফোন দেয়। লিলি চ্যানের ফোন পেয়ে ভাবছিল চ্যান হয়তো তাকে ডেটের জন্য ডাকছে, কিন্তু চ্যান আসলে ফোন করেছিল তার টাকা ফেরত চাওয়ার জন্য। সে লিলিকে বলে, আপনি তো বলেছিলেন রেস্টুরেন্ট আর হাসপাতালের বিলের টাকা ফেরত দেবেন, তাহলে এখনও দিচ্ছেন না কেন? আমি তো টাকার জন্য অপেক্ষা করছি। লিলি তখন পরিস্থিতি সামাল দিতে বলে, আচ্ছা ঠিক আছে, চলুন না, আজকেও আমরা দুজন একসাথে রেস্টুরেন্টে ডিনার করি। সেখানে আমি আপনার সমস্ত টাকা বুঝিয়ে দেব। আমি এখন অফিসে আছি, ঠিক 3 ঘন্টা পর আমার ছুটি হবে, তখন আপনি আমাকে পিক করে নেবেন। চ্যান ঠিক ঘড়ির কাঁটা মেপে 3 ঘন্টা পর অফিসের সামনে গিয়ে হাজির হয় লিলিকে নেয়ার জন্য। কিন্তু দেখা হওয়ার পর লিলি এক মিষ্টি বাহানা দিয়ে চ্যানকে বলে, ডাক্তার তো আপনাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছেন, তাহলে চলুন আজকে আমরা রেস্টুরেন্টে না গিয়ে সরাসরি আমার বাসায় যাই। সেখানে আমি নিজের হাতে রান্না করে আপনাকে আমার হাতের জাদুর স্বাদ খাওয়াবো। জীবনে প্রথমবার কোনো নারীর বাসায় ডিনারের আমন্ত্রণ পেয়ে চ্যান ভীষণ নার্ভাস হয়ে পড়ে এবং বারবার আমতা আমতা করে মানা করার চেষ্টা করে, কিন্তু লিলিও নাছোড় বান্দা। চ্যান তখন শেষ চেষ্টা হিসেবে বলে, কারো বাসায় তো খালি হাতে যাওয়া যায় না, এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। কিন্তু লিলি তাকে অভয় দিয়ে কোনো রকমে রাজি করিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। বাসায় এসে লিলি বেশ যত্ন নিয়ে চ্যানের জন্য পুষ্টিকর রান্নাবান্না করে এবং তারা দুজনে একসাথে খেতে বসে। খাবারের টেবিলে লিলি চ্যানকে নিজের জীবনের গল্প শেয়ার করে বলে, আমার হাজব্যান্ড মারা গিয়েছেন, আমি এখানে একাই থাকি। আমার একটি ছোট মেয়ে আছে যে স্কুলে পড়াশোনা করে, তবে পড়াশোনার চাপের কারণে সে প্রায়ই বাড়ি ফিরতে বেশ দেরি করে। এসব কথার মাঝেই চ্যান মুগ্ধ হয়ে লিলির হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। চ্যানের মুখে প্রশংসা শুনে লিলি আবেগী হয়ে ওঠে, বলে, দেখুন একা একা ডিনার করা কতটা একঘেয়ে আর বোরিং। আমরা কি একে অপরের ডিনার মেট বা রাতের খাবারের সঙ্গী হতে পারি না?
লিলির এই আইডিয়াটা চ্যানের মনে ধরে যায় এবং সে সানন্দে রাজি হয়। বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে চ্যান লিলিকে কৃতজ্ঞতা স্বরূপ জোর করে কিছু টাকা উপহার দিয়ে দেয়। লিলি প্রথমে নিতে না চাইলেও চ্যানের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত টাকাটা নেয় এবং হেসে চ্যানকে বলে, আপনি আসলেই খুব কিউট। জীবনে প্রথমবার কোনো নারীর মুখে নিজের জন্য কিউট শব্দটি শুনে চ্যান আনন্দে ও লজ্জায় লাল হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরেই লিলির মেয়ে স্কুল থেকে বাসায় ফেরে। ঘরের থমথমে ও পরিপাটি পরিবেশ দেখে সে সহজেই আঁচ করতে পারে যে তার অনুপস্থিতিতে ঘরে নিশ্চিত কোনো পুরুষ মানুষের আগমন ঘটেছিল। সে তার মাকে সরাসরি জিজ্ঞেস করলে লিলি অকপটে স্বীকার করে যে সে একজন ডিনার মেট বানিয়েছে এবং সেই ভদ্রলোকই এসেছিল। কিন্তু মায়ের এই কথা শুনে মেয়ে ভীষণ রেগে যায় এবং ক্ষোভের সাথে বলে, মা, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার পরেও তুমি কিভাবে অন্য কোনো পুরুষের উপর এত সহজে বিশ্বাস রাখতে পারো? লিলি তখন মেয়েকে শান্ত করার সুরে বলে, সব পুরুষ মানুষ তো আর একরকম হয় না রে মা। চ্যান সত্যিই খুব ভালো এবং মনের দিক থেকে ভীষণ পরিষ্কার একজন মানুষ। কিন্তু মেয়ে যখন কোনোভাবেই মায়ের কোনো যুক্তি শুনতে চাচ্ছিল না, তখন লিলিও নিজের আবেগ ধরে রাখতে না পেরে চিৎকার করে বলে ওঠে, এই ঘরটা আমার, এই ঘরে আমি কাকে আনবো আর কাকে আনবো না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমারই আছে, অন্য কারো নয়। মায়ের এই রুক্ষ কথা শুনে মেয়ে অভিমানে ও রাগে স্তব্ধ হয়ে যায় এবং নিজের রুমে চলে যাওয়ার আগে বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা তোমারই ঘর তাহলে তুমি যা খুশি তাই করো। মেয়েকে ওভাবে কাঁদতে দেখে লিলির নিজেরও বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত মেয়ের ঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরে শান্ত করে এবং বলে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওভাবে বলিনি রে মা, ঘরটা আমাদের দুজনেরই, কিন্তু তুই একটু আমার একাকিত্ব আর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। এরপর থেকে চ্যান আর লিলির এক নতুন অধ্যায় শুরু হয়। প্রতি রাতেই চ্যান লিলির বাসায় ডিনার করতে আসতো আর তার বিনিময়ে চ্যান লিলিকে নিজের গাড়িতে করে ড্রাইভিং শেখাতো। এভাবেই ডিনার করতে করতে আর গল্প জমাতে জমাতে তাদের ডিনার মেটের সম্পর্কটা ধীরে ধীরে গভীর বন্ধুত্ব এবং ভালো লাগায় রূপ নিতে শুরু করে। লিলি ঘরের কোনো ইলেকট্রনিক জিনিস নষ্ট হলে চ্যান এসে মেকানিকের মতো ঠিক করে দিত। দুজনে সোফায় বসে একসাথে রোমান্টিক সিনেমা দেখত। এমনকি লিলির রাতের রান্না যদি কিছুটা বেঁচে যেত, লিলি তা সুন্দর করে বক্সে প্যাক করে চ্যানকে দিয়ে দিত, যাতে পরদিন চ্যান লাঞ্চে বাইরে কেমিক্যাল মুক্ত চিপস না খেয়ে লিলির হাতের ছোঁয়াই পায়। অবিকল প্রেমিক প্রেমিকার মতোই তারা গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলতো এবং জীবনটাকে নতুন করে উপভোগ করতে শুরু করেছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর মাঝেই চ্যানের 1 মাসের পেইড লিভ শেষ হয়ে যায় এবং তাকে আবারও ল্যাবে কাজে যোগ দিতে হয়। অফিসে এসে সে তার এক অভিজ্ঞ সহকর্মীকে লাজুক মুখে জিজ্ঞেস করে, আচ্ছা, মেয়েরা আসলে কেমন ছেলেদের পছন্দ করে বলতে পারো? সহকর্মীটি হেসে চ্যানকে জ্ঞান দেয়, মেয়েরা বড়লোক ছেলেদের পাশাপাশি একটু ফানি বা রসিক ছেলেদের বড্ড পছন্দ করে। এই মূল্যবান টিপস পেয়ে চ্যান ইন্টারনেট ঘেঁটে হরেক রকমের জোকস মুখস্থ করে এবং সেগুলো ভুলে যাওয়ার ভয়ে হাতের তালুতে লিখে সোজা লিলির কাছে চলে যায়। সেখানে গিয়ে সে একটার পর একটা রসকসহীন জোকস লিলিকে শোনাতে থাকে। লিলি চ্যানের এই পাগলামি দেখে মনে মনে হাসলেও প্রকাশ না করে তাকে উৎসাহ দিচ্ছিল। জোকস পর্ব শেষ হলে লিলি চ্যানকে জিজ্ঞেস করে, তোমার এই উইকেন্ড বা ছুটির দিনের প্ল্যান কি? আসলে লিলি চাচ্ছিল চ্যান নিজের থেকে তাকে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তাব দিক, কিন্তু চ্যান এতটাই লাজুক যে সে লিলির এই ইশারা একেবারেই বুঝতে পারে না। সে উল্টো বোকার মতো বলে, আমার উইকেন্ডের প্ল্যান তো খুবই সাধারণ, আমি সারাদিন ঘুমাই, ঘুম থেকে উঠে টিভি দেখি, আবার ঘুমাই, আবার উঠে টিভি দেখি, এভাবেই আমার ছুটি কেটে যায়। চ্যান বারবার একই কথা অনর্থক রিপিট করতে থাকে। চ্যানের এই কাঠের মতো স্বভাব দেখে লিলি শেষ পর্যন্ত বাধ্য হয়ে উল্টো বুদ্ধি খাটিয়ে বলে, আসলে আমার নিজেরও এই উইকেন্ডে কোনো প্ল্যান নেই এবং আমি কোথাও ঘুরতেও যেতে চাই না।
লিলি আসলে চ্যানকে উস্কে দেওয়ার জন্যই কথাটা বারবার বলছিল। একদম শেষ মুহূর্তে চ্যানের মাথায় বুদ্ধি খোলে এবং সে বুঝতে পারে যে লিলি আসলে তাকে উইকেন্ডে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে। অবশেষে কিছুটা সাহস সঞ্চয় করে চ্যান যখন লিলিকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, লিলিও এক পায়ে রাজি হয়ে যায়। ছুটির দিনে তারা দুজনে মিলে একটি মনোরম সমুদ্র সৈকতে বা বিচে ঘুরতে চলে যায়। সেখানে সমুদ্রের নীল জল আর মৃদু বাতাসে যখন তারা ঘুরে বেড়াচ্ছিল, তখন তাদের পাশেই এক তরুণ কাপল বা প্রেমিক প্রেমিকাকে দেখা দেয়। সেখানে ছেলেটি পরম যত্নে নিজের হাত দিয়ে মেয়েটিকে খাবার খাইয়ে দিচ্ছিল। এই রোমান্টিক দৃশ্য দেখে লিলির মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় এবং সে অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমাদের চ্যান এই রোমান্টিকতার গভীরতা বুঝতে না পেরে ভাবল যে লিলির হয়তো বড্ড ক্ষুধা পেয়েছে, তাই সে ওভাবে খাবারের দিকে তাকিয়ে আছে। চ্যান দ্রুত লিলিকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। খাবার টেবিলে চ্যান লিলিকে একটি দারুণ সারপ্রাইজ দিয়ে বলে, জানো লিলি, এখন থেকে আমার মোবাইলের কল লিস্টের সেকেন্ড ডায়াল নাম্বারটা কিন্তু তোমার। চ্যানের মুখে এই কথা শুনে লিলি নিজেকে ভীষণ স্পেশাল মনে করে। তার মনে আশা জাগে যে চ্যানের মনেও বুঝি তার জন্য ভালোবাসার ফুল ফুটতে শুরু করেছে। কিন্তু চ্যান তারপরের বাক্যে লিলির সমস্ত রোমান্টিকতা মাটিতে মিশিয়ে দিয়ে বলে, আসলে যে ডেলিভারি ম্যানের নম্বরটা আমার সেকেন্ড ডায়ালে সেভ ছিল, সে চাকরিটা ছেড়ে দিয়েছে, তাই তার ফাঁকা জায়গায় এখন তোমার নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর রাতের বেলা তারা দুজনে মিলে একটি ওপেন এয়ার ড্রাইভ ইন থিয়েটারে গাড়ি নিয়ে সিনেমা দেখতে যায়, যেখানে অনেক কাপল নিজেদের গাড়িতে বসে সিনেমার রোমাঞ্চ উপভোগ করছিল। সিনেমা দেখার এক পর্যায়ে চারপাশের পরিবেশের মাদকতায় লিলি নিজের মনের সমস্ত জমানো গোপন সত্য চ্যানকে বলার সিদ্ধান্ত নেয়। সে চ্যানকে বলে, চ্যান, আই এম সরি, আমি তোমাকে একটা বড় মিথ্যা বলেছিলাম যে আমার হাজব্যান্ড মারা গিয়েছেন। আসলে আমার বিয়েই হয়নি। যখন আমি খুব অল্প বয়সী আর অবোধ ছিলাম, তখন একটা বখাটে ছেলের প্রেমে পড়ে গিয়েছিলাম। সে আমাকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এবং আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। যখন আমি গর্ভের সন্তানকে নষ্ট করতে রাজি হইনি, তখন সে আমাকে নির্মমভাবে মারধর করে সেই অবস্থাতেই একলা ফেলে পালিয়ে যায়। তখন থেকেই আমি একা হাতে আমার মেয়েকে বড় করার জন্য লড়াই করছি। লিলির এই কষ্টের অতীত শুনে চ্যানের মনটা ভীষণ দমে যায় এবং তার প্রতি এক গভীর মায়া ও সহানুভূতির জন্ম হয়। লিলি তখন চ্যানের চোখের দিকে তাকিয়ে তার নীরব সম্মতি খোঁজার চেষ্টা করে এবং ভালোবাসার আবেগে ভেসে চ্যানকে কিস করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু জীবনের প্রথম কোনো নারীর এত কাছাকাছি আসা এবং কিস করার উপক্রম দেখে চ্যান ভীষণ ঘাবড়ে যায় এবং নার্ভাস হয়ে সোফায় পেছনের দিকে সরতে থাকে। লিলি যখন বুঝতে পারে চ্যান আসলে ভয়ে আর লজ্জায় এমন করছে, তখন সে কিছুটা জোর করেই চ্যানকে জাপটে ধরে কিস করা শুরু করে। চ্যান নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও লিলির ভালোবাসার আবেগের কাছে সে হেরে যায়। কিন্তু লিলি যখন প্রেমের পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করে, চ্যান পুরোপুরি প্যানিক অ্যাটাক বা আতঙ্কে ভুগতে শুরু করে এবং নিজের পুরুষত্ব সম্মান বাঁচাতে এক ঝটকায় গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। লিলিও নিজের ভুল বুঝতে পেরে চ্যানকে আটকাতে আর সরি বলতে গাড়ির বাইরে ছুটে আসে। কিন্তু তাড়াহুড়োয় চ্যান যখন গাড়ি থেকে নামতে যায়, তখন সবার সামনে আচমকা তার প্যান্ট খুলে নিচে পড়ে যায়। চারপাশের গাড়িতে থাকা মানুষজন এই দৃশ্য দেখে হাসাহাসি আর হট্টগোল শুরু করে দেয়। তারা ভাবছিল সিনেমা দেখতে সেই লোকটা বুঝি লাইভ অন্য কোনো পারফরম্যান্স শুরু করে দিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত লজ্জাজনক ঘটনার পর লিলি নিজের মতো করে চোখ বুলিয়ে চ্যানকে শান্ত করার চেষ্টা করে এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলে, আই অ্যাম রিয়েলি সরি চ্যান, আমি ভেবেছিলাম তুমিও হয়তো অন্য সব ছেলেদের মতোই এই জিনিসটাই চাও, কারণ সাধারণত ছেলেরা তো সুযোগ পেলেই মেয়েদের রুমে বা বিছানায় নেওয়ার জন্য ছটফট করে। চ্যানও নিজের প্যান্ট ঠিকঠাক করে লজ্জিত মুখে চোখ পিটপিট করে বলে, না না, আসলে আমারই ওভার রিঅ্যাক্ট করা ঠিক হয়নি।
পরিস্থিতিটা আমার স্বাভাবিকভাবে নেওয়া উচিত ছিল। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমরা দুজনেই ভুলে যাই। ভবিষ্যতে দেখা যাবে এমন কিছু করা যায় কি না। সেদিন রাতে চ্যান যখন বেশ ফুরফুরে মেজাজে নিজের বাসায় ফেরে, তখন সোফায় নিজের ভাই কিমকে অন্ধকারে বসে থাকতে দেখে বেশ চমকে ওঠে এবং ভীষণ ভয় পেয়ে যায়। কিম ক্ষুব্ধ গলায় তাকে জিজ্ঞাসা করে, আমি কতক্ষণ ধরে এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছি, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? চ্যান সরল মনে কিমকে সব সত্য জানিয়ে দেয় এবং বলে যে সে লিলি নামের এক চমৎকার নারীর সাথে সময় কাটাচ্ছিল। ভাইয়ের মুখে লিলির নাম শোনার সাথে সাথেই কিম সতর্ক হয়ে ওঠে এবং চ্যানের অজান্তেই লিলির সমস্ত ব্যক্তিগত ডিটেলস জেনে নেয়। পরদিন সকালে কিম সোজা লিলির অফিসে গিয়ে হাজির হয় এবং লিলিকে একলা পেয়ে সমাজের সব থেকে নোংরা ভাষায় তাকে অপমান ও বেইজ্জতি করতে শুরু করে। সে লিলির মুখের উপর বলে, একটা কুমারী মা হয়ে সমাজবিরোধী মেয়েকে লালন পালন করতে তোমার লজ্জা করে না? আর এখন নিজের সেই পাপের ইতিহাস ঢাকতে তুমি আমার সরল ভাইটাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছো, যাতে আমার ভাইয়ের উপার্জনের টাকায় তুমি আর তোমার মেয়ে রাজত্ব করতে পারো। এই বয়সটা তোমার মেয়ের বয়ফ্রেন্ড বানানোর বয়স, তোমার নিজের নয়। নিজের এই নোংরা রূপ নিয়ে যদি পরবর্তীতে আমার ভাইয়ের আশেপাশেও তোমাকে আমি ঘুরঘুর করতে দেখি, তবে তোমার পরিণতি আমি এর চেয়েও 1000 গুণ খারাপ করে ছাড়ব। কিমের এই নির্মম ও অপমানজনক কথাগুলো তীরের মতো লিলির বুকে গিয়ে বিধে এবং সে একলা কেবিনে বসে অঝরে কাঁদতে থাকে। রাতের বেলা ডিউটি শেষ করে যাওয়ার পরেও লিলি মন খারাপ করে অন্ধকার অফিসে একাই বসেছিল। সেই মুহূর্তে পুরো অফিসে লিলি ছাড়া কেবল তার একজন বিবাহিত পুরুষ সহকর্মী ছিল। সুযোগ বুঝে সেই লোকটা লিলির টেবিলের কাছে আসে এবং সান্ত্বনা দেওয়ার বাহানায় বলে, লিলি, আমার মনে হয় তুমি ভীষণ একাকিত্ব আর লনলিনেসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমার অবস্থাও ঠিক তোমার মতোই। চলো না, আমরা দুজনে একসাথে ডিনারে যাই। খাওয়া দাওয়ার পাশাপাশি নিজের সুখ দুঃখের একটু আলাপ করা যাবে। লিলিও মন হালকা করার জন্য তার সাথে ডিনারে যেতে রাজি হয়, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে সেই কুৎসিত মনের লোকটা লিলির হাত ধরার চেষ্টা করে নিজের আসল রূপ প্রকাশ করে দেয়। সে বলে, দেখো লিলি, আমার নিজের স্ত্রী আছে ঠিকই, কিন্তু আমাদের বিয়ের বয়স প্রায় 60 বছর হয়ে গিয়েছে। এখন সে আমার সামনে যা খুশি তাই করে, মাঝে মধ্যে সশব্দে পাদো মেরে বসে। তার প্রতি আমার কোনো রোমান্টিক অনুভূতি অবশিষ্ট নেই। তাই আমি চাই তুমি আর আমি মিলে নিজেদের লাইফটাকে একটু এনজয় করি। আমি তোমাকে এত দামি রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে এসেছি, তার বদলে আমারও তো কিছু ফায়দা বা আনন্দ পাওয়া উচিত, তাই না? এই নোংরা প্রস্তাব শুনে লিলির ভেতরের আত্মসম্মান দপ করে জ্বলে ওঠে। সে এক ঝটকায় নিজের হাত সরিয়ে এবং লোকটার মুখে সজোরে কয়েকটা থাপ্পড় আর আচ্ছা রকম ধোলাই দিয়ে রেস্টুরেন্ট থেকে রাগ ও ক্ষোভে বেরিয়ে চলে আসে। লিলি যখন বিধ্বস্ত অবস্থায় নিজের বাসায় ফেরে, তখন সে দেখতে পায় চ্যান অলরেডি তার দরজার সামনে দাঁড়িয়ে গভীর উদ্বেগে অপেক্ষা করছে। চ্যান অনেকক্ষণ আগেই সেখানে এসেছিল এবং লিলিকে বারবার ফোনও করছিল, কিন্তু লিলি ফোনের রিংটোন সাইলেন্ট থাকায় তা টের পায়নি। তারা দুজনে যখন ঘরের ভেতর এসে কথা বলতে শুরু করে, ঠিক তখনই আচমকা চ্যানের পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়, কারণ চ্যান অফিসে জয়েন করার পর বাড়ির খাবার বাদ দিয়ে আবারও ল্যাবের সেই চিপস আর বিস্কুট খাওয়া শুরু করে। চ্যানের এই অবস্থা দেখে লিলি অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে পরামর্শ দিয়ে বলে, চ্যান, দয়া করে তুমি এই ক্ষতিকর চিপসের চাকরিটা ছেড়ে দাও। তোমার যে যোগ্যতা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তা দিয়ে তুমি খুব সহজেই অন্য যে কোনো নামী কোম্পানিতে এর চেয়েও ভালো পদে চাকরি পেয়ে যাবে। নিজের অমূল্য স্বাস্থ্য নষ্ট করে এই চাকরি করার কোনো মানেই হয় না। লিলির এই ভালোবাসাপূর্ণ পরামর্শ চ্যানের মনে গভীর প্রভাব ফেলে। তাই পরদিন সকালে সে অফিসে গিয়ে বসের টেবিলে নিজের পদত্যাগপত্র বা রিজাইন লেটার জমা দেয়। চ্যানের মতো একজন দক্ষ গবেষক চাকরি ছেড়ে দিচ্ছে দেখে কোম্পানির বসেরা চরম দুশ্চিন্তায় পড়ে যায়। তারা খুব ভালো করেই জানতো চ্যান চলে গেলে কোম্পানির নতুন চিপসের ইনোভেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই তারা পর্দার আড়ালে তদন্ত শুরু করে
এবং চ্যানের এক সহকর্মীর মাধ্যমে জানতে পারে যে চ্যান আসলে লিলি নামের এক নারীর প্রেমে পড়েছে এবং সেই মেয়ের পরামর্শেই সে চাকরি ছাড়তে চাইছে। কোম্পানি বাঁচাতে বসেরা তখন লুক নামের একজন পেশাদার ডিটেকটিভ বা গুন্ডাকে ভাড়া করে লিলির পেছনে লেলিয়ে দেয়, যাতে সে যে কোনো উপায়ে ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে লিলিকে বাধ্য করে চ্যানের সাথে ব্রেকআপ করে নিতে। অন্যদিকে চ্যানের ভাই কিমও স্থির বসেছিল না। সে তার এক রূপসী ফিমেল পার্টনার বা বান্ধবীকে চ্যানের পেছনে লেলিয়ে দেয় এবং বলে, তুমি গিয়ে চ্যানকে সিডিউস করো বা নিজের রূপের ফাঁদে ফেলো, যাতে সে লিলির মোহ ভুলে যায় এবং তার সাথে ব্রেকআপ করে নেয়। পরদিন সকালে লিলির মোবাইলে তার এক পুরনো বিজনেস পার্টনারের ফোন আসে। সে মূলত সাপের অবৈধ ব্যবসা করত। তার গাড়িতে সবসময় বিষাক্ত হরেক রকমের সাপ ভরা থাকত। সে লিলিকে হুমকির সুরে বলে, আমি খবর পেয়েছি তুমি নাকি অন্য কোনো পুরুষের সাথে প্রেম করছো। আমি তোমার সেই নতুন প্রেমিককে কোনোভাবেই জ্যান্ত ছাড়ব না। তার থেকে আমি নির্মম প্রতিশোধ নেব। এই সাপুরের ভয়ঙ্কর হুমকি শুনে লিলি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং চ্যানকে ফোন করে বলে তাকে দ্রুত গাড়ি নিয়ে এসে পিক করতে এবং একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে, কারণ সে চ্যানের সাথে বিপদের কথাগুলো শেয়ার করতে চেয়েছিল। গাড়িতে যাওয়ার সময় লিলি চরম দুশ্চিন্তায় মগ্ন ছিল। রেস্টুরেন্টের সামনে পৌঁছাতেই কোইন্সিডেন্টলি চ্যানের দেখা হয়ে যায় তার এক অত্যন্ত সুদর্শন বা হ্যান্ডসাম সহকর্মীর সাথে। সেই সহকর্মী চ্যানকে দেখে বলে, আরে চ্যান, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছো, চলো আমিও তোমাদের সাথে জয়েন করি। রেস্টুরেন্টের টেবিলে যখন তারা খেতে বসে তখন সেই হ্যান্ডসাম সহকর্মীটি লিলিকে পটানোর জন্য একের পর এক সস্তা ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু লিলি তার কোনো কথায় কান না দিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের বাহানা করে টেবিল থেকে উঠে চলে আসে। ওয়াশরুমের করিডোরে লিলির হঠাৎ দেখা হয়ে যায় মিনি নামের একটি মেয়ের সাথে, যে ছিল লিলির পূর্ব পরিচিত। কিন্তু লিলি জানতো না যে এই মিনিকে আসলে কিম পাঠিয়েছে চ্যানকে পটানোর জন্য। লিলি সরল বিশ্বাসে মিনিকে তাদের টেবিলে এনে খাবারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু টেবিলে আসার পর এক অদ্ভুত মোড় নেয় গল্প। মিনি আর চ্যানের সেই হ্যান্ডসাম সহকর্মীটি টেবিলে বসা মাত্রই একে অপরকে দেখে ক্রাশ খায় এবং তাদের মধ্যে এক অন্যরকম প্রেমের বন্ডিং শুরু হয়ে যায়। অর্থাৎ যে দুজন এসেছিল চ্যান আর লিলির প্রেম ভাঙতে, তারা নিজেদের আসল মিশন ভুলে নিজেদের মধ্যেই এক নতুন লাভ স্টোরি শুরু করে দেয়। এদিকে লিলির সেই সাপুরে এক্স পার্টনারের গাড়ি ড্রাইভ করার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। আসলে সে যখন গাড়ি চালাচ্ছিল তখন তার খাঁচা থেকে একটি অত্যন্ত বিষাক্ত সাপ বের হয়ে সজোরে তার পায়ে কামড় বসিয়ে দেয়। সাপের বিষের যন্ত্রণায় তার মনোযোগ সম্পূর্ণ হারিয়ে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়, যার ফলে সে দুর্ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যাবেলা লিলি যখন তার সেই এক্স পার্টনারের মৃত্যুর খবর পায় তখন সে চ্যানকে সাথে নিয়ে তার শেষকৃত্যে বা শ্মশানে চলে আসে। সেখানে লিলির মেয়েও উপস্থিত ছিল। সে তার মাকে এই শোকের মুহূর্তেও চ্যানের সাথে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চরম ক্ষুব্ধ আর বিরক্ত হয়। পরদিন পরিস্থিতি শান্ত করার জন্য লিলি একটি রেস্টুরেন্টে তার মেয়ের সাথে চ্যানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকে। লিলি অত্যন্ত সাবলীলভাবে চ্যানকে উদ্দেশ্য করে মেয়ের সামনে বলে, মা, ইনি চ্যান, উনি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। কিন্তু ঠিক তখনই চ্যানকে খুঁজতে খুঁজতে কিম সেখানে এসে উপস্থিত হয়। লিলি আর চ্যানকে একসাথে দেখা মাত্রই কিমের ভেতরের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে এবং সে সবার সামনে চ্যানের গালে সজোরে একটি চড় কষিয়ে দেয়। সে চিৎকার করে বলে, আমি তোকে কতবার বারণ করেছি এই নোংরা মহিলার সাথে দেখা না করতে, তুই আবার এখানে কি করছিস? নিজের ভালোবাসার মানুষের উপর এমন অন্যায়, অত্যাচার আর অপমান দেখে লিলি আর চুপ থাকতে পারে না। সে আসন থেকে উঠে এসে কিমের গালে এক তীব্র চড় মারে। কিমও অপমানের প্রতিশোধ নিতে লিলির গায়ে হাত তোলে এবং তাকেও একটি চড় মারে। মায়ের গায়ে হাত তুলতে দেখে লিলির মেয়েও ফাইটার রূপ ধারণ করে এবং এক লাফে এসে কিমের মুখে সজোরে একটি ঘুষি বসিয়ে দেয়। রেস্টুরেন্টের ভেতরে এক তুমুল হট্টগোল আর
মারপিট শুরু হয়ে যায়। এই কলঙ্কজনক কাণ্ড দেখে লিলির মেয়ে মায়ের উপর চরম বিরক্ত হয়ে রেস্টুরেন্ট থেকে এক ছুটে বেরিয়ে চলে যায়। লিলিও নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে চ্যানের উপর ক্ষোভ উগরে দিয়ে বলে, চ্যান, যদি তোমার ভাই আমাদের মেলামেশা একদমই পছন্দ না করে তবে আজ থেকে আর কখনো আমার সামনে আসবে না, চিরকালের জন্য আমার জীবন থেকে চলে যাও। এই নির্মম কথা শুনে চ্যান সম্পূর্ণ ভেঙে পড়ে এবং মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কিভাবে সে একাধারে নিজের ভাই, নিজের ভালোবাসা এবং এই পুরো পরিস্থিতিকে সামাল দেবে। অবশেষে নিজের মনের তাগিদে একদিন চ্যান আবার লিলির মুখোমুখি হয়, তাকে সরাসরি বিয়ের প্রস্তাব বা প্রপোজ করে বসে। সে বলে, লিলি, আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি তোমার মেয়ে এবং আমার ভাই কিম, তারা দুজনেই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তাদের জেদের কারণে আমরা নিজেদের জীবনটাকে এমনভাবে মাঝপথে থামিয়ে দিতে পারি না। আমাদের একসাথে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। যেন আরও বলে, আসলে কিম কোনো সিঙ্গেল মাদার বা একাকী মাকে সহ্য করতে পারে না, কারণ তার পেছনের অতীতটা বড্ড ভয়ঙ্কর। আর কিম কিন্তু আমার নিজের ভাই নয়, সে আমার ফুফুর ছেলে। কিন্তু আমার মা ছোটবেলা থেকেই আমাদের দুজনকে নিজের সন্তানের মতো সমান মায়ায় বড় করেছে। এরপর একটি আবেগঘন ফ্ল্যাশব্যাক দৃশ্যের মাধ্যমে চ্যানের অতীতের সমস্ত সত্য আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। যখন চ্যান আর কিম খুব ছোট ছিল তখন চ্যানের মা কিমকে অনাথ আশ্রম থেকে এনে নিজের কাছে রাখতেন। কিন্তু আচমকা একদিন কিমের নিজের জন্মদাত্রী মা সেখানে আসে এবং চ্যানের মাকে অমানবিক মারধর করে কিমকে জোর করে নিজের কাছে নিয়ে চলে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এর কিছুদিন পরেই কিমের মা অন্য এক পুরুষের সাথে পালানোর সময় কিমকে রাস্তার ধারে একলা ফেলে চলে যায়। কিমকে এভাবে রাস্তায় ফেলে যাওয়ার খবর যখন চ্যান আর তার মা পায় তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। তারা দুজনে একটি ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যেই কিমকে খুঁজতে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত পিচ্ছিল রাস্তায় চ্যানের মায়ের গাড়িটি এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে চ্যানের মা ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং চ্যান নিজেও মাথায় গুরুতর আঘাত পেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। এই দুর্ঘটনার পর থেকেই চ্যানের মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সে কিছুটা শিশুর মতো সরল ও বেকুব হয়ে যায় এবং তার স্মৃতিশক্তির একটা বড় অংশ লোপ পায়। কিম যখন জানতে পারে যে তার কারণেই চ্যানের মায়ের মৃত্যু হয়েছে এবং চ্যান আজ এই অবস্থায় পরিণত হয়েছে, তখন সে অনুশোচনায় দগ্ধ হয়ে চ্যানের কাছে ফিরে আসে এবং প্রতিজ্ঞা করে যে সারা জীবন সে চ্যানকে আগলে রাখবে। তাই যখনই সমাজ বা অফিসের কেউ চ্যানকে বোকা ভেবে বুলি বা অত্যাচার করার চেষ্টা করত, কিম সবসময় ঢাল হয়ে এসে তাকে প্রোটেক্ট করত। এইসব আবেগী কথা বলতে বলতে চ্যান যখন লিলিকে নিয়ে তার ঘরের দরজার সামনে পৌঁছায়, ঠিক তখনই আচমকা ঘরের ভেতর থেকে লিলির মেয়ের তীব্র আর্তনাদ বা চিৎকার শোনা যায়। এই আওয়াজ শুনে চ্যান আর লিলি কাল বিলম্ব না করে এক ঝটকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় লিলি ভয়ে ঘরের এক কোণায় কাঁপছে আর কিম রক্তাক্ত মারাত্মক জখম অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করছে। আসলে ঘটনা হলো কিম মাতাল অবস্থায় লিলির মেয়েকে একা পেয়ে ধমকানোর জন্য এবং চীনের জীবন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিতে এসেছিল। কিন্তু কিম জানতো না লিলির মেয়ে আসলে একজন মার্শাল আর্ট বা জুডো ফাইটার। কিম মাতাল থাকায় মেয়েটি খুব সহজেই তাকে তুলে আছাড় মারে এবং আচ্ছা রকম পিটিয়ে ঘরের কোণায় ফেলে দেয়। নিজের ভাইয়ের এক অপদার্থ একটি ছোট বাচ্চার উপর চড়াও হওয়ার মতো নোংরা মানসিকতা দেখে চ্যান জীবনে প্রথমবারের মতো কিমের ওপর হাত তোলে। সে কিমকে কলার ধরে আচ্ছা রকম ধোলাই দেয় এবং চিৎকার করে বলে, আজ থেকে আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত আমি নিজে নেব। তুই আমাকে আর কত নিয়ন্ত্রণ করবি? তোর এই অতি প্রোটেকশন আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কিন্তু ঘরের ভেতর এই ভয়ঙ্কর মারপিট আর রক্তাক্ত পরিবেশ দেখে লিলি চরম আতঙ্কিত হয়ে পড়ে।
সে চ্যান আর কিম দুই ভাইকে তীব্র ঘৃণায় ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার জন্য চিৎকার করে বলে। এই ঘটনার পর চ্যান আর লিলির সম্পর্কে এক বিশাল প্রাচীর তৈরি হয় এবং দীর্ঘদিনের জন্য তাদের দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চ্যান চরম হতাশায় নিজের সাধের চাকরি থেকে পুরোপুরি ইস্তফা দেয় এবং নিজেকে বিলীন করে দিতে প্রতিদিন প্রচুর পরিমাণে মদ্যপান বা নেশা করা শুরু করে। চ্যানের মতো একজন নিয়মানুবর্তী ও পরিষ্কার মনের মানুষকে এভাবে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে কিমের নিজের বুকটাও ফেটে যায়। সে বুঝতে পারে যে চ্যানকে ভালো রাখার চক্করে সে আসলে নিজের ভাইয়ের জীবনের সবচেয়ে বড় সুখটাই কেড়ে নিয়েছে। একদিন চ্যান মাতাল অবস্থায় সেই পুরনো রেস্টুরেন্টে এসে বসেছিল, যেখানে একসময় লিলির সাথে তার প্রায় দেখা হতো। অদ্ভুতভাবে ঠিক সেই মুহূর্তেই লিলিও সেখানে এসে উপস্থিত হয়। লিলির সাথে চ্যানের চোখাচোখি হলে লিলি কিছুটা দূরত্ব বজায় রেখে চ্যানকে ড্রাইভিং শেখানোর জন্য ধন্যবাদ জানায় এবং বলে, চ্যান, তোমার শেখানো ড্রাইভিংয়ের কল্যাণে আমি নিজের জমানোর টাকায় একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলেছি। এরপর কিছু আনুষ্ঠানিক কথাবার্তা শেষে লিলি যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যেতে শুরু করে, চ্যান দূর থেকে তাকে এগিয়ে দিতে যায়। একটা পর্যায়ে লিলি চ্যানকে পেছনে ফেলে নিজের জীবনের পথে হাঁটা দেয়, আর চ্যানও নিজের বিষণ্ণ মনের একাকিত্ব নিয়ে নিজের বাড়ির রাস্তার দিকে পা বাড়ায়। চ্যান নিজেকে আর ধরে রাখতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের চেনা ঘরেই ফিরে আসে। ওদিকে লিলিও নিজের ফ্ল্যাটের বন্ধ কামরায় এসে বালিশে মুখ গুজে অঝরে কাঁদতে থাকে, কারণ নিয়তির এই নিষ্ঠুর খেলায় তারা দুজনেই একে অপরকে ভালোবেসেও এক হতে পারছিল না। এর কিছুদিন পর চ্যানের ঘরে আচমকা সেই সাংবাদিক ভদ্রলোক এসে হাজির হয়, যে কাহিনীর শুরুতে চ্যানের সেই বিতর্কিত ইন্টারভিউ নিয়েছিল। সে চ্যানকে একটি বড় অফার দিয়ে বলে, চ্যান, আমরা টিভিতে একটি লাইভ শো বা ডিবেট অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে নামী কোম্পানিগুলোর তৈরি কুকিজ বা চিপসের মারাত্মক সাইড ইফেক্ট ও কেমিক্যালের ক্ষতিকর দিক নিয়ে বিতর্ক হবে। আমি চাই আপনি সেখানে বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করুন, কারণ আমি জানতে পেরেছি যে আপনি শুধুমাত্র নিজের হেলথ ইস্যু আর আদর্শের খাতিরে এত লাখ টাকা স্যালারির চাকরিটা এক নিমিষেই ছেড়ে দিয়েছেন। চ্যানও নিজের ভেতরের ক্ষোভ থেকে এই লাইভ টকশোতে যেতে রাজি হয়। অবশেষে চ্যান যখন লাইভ টিভি স্টুডিওর চেয়ারে এসে বসে এবং ক্যামেরা অন হওয়ার ঠিক আগ মুহূর্তে, তখনই চ্যানের মোবাইলে তার সেই হ্যান্ডসাম সহকর্মীর ফোন আসে, যে আসলে মিনিকে ভালোবেসে এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। সে চ্যানকে একটি মিষ্টি মিথ্যা কথা বলে উস্কে দেয়। চ্যান, লিলি তো এই দেশ ছেড়ে চিরকালের জন্য অন্য দেশে চলে যাওয়ার প্রিপারেশন নিয়েছে। সে হয়তো এই মুহূর্তে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গিয়েছে। তুমি যদি তাকে আটকাতে চাও তবে এখনই কিছু একটা করো। লাইভ শোর মাঝেই এয়ারপোর্টের কথা শুনে চ্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার চোখের সামনে লিলির সাথে কাটানো প্রতিটি মিষ্টি মুহূর্ত, ডিনারের টেবিলে হাসাহাসি, গাড়ির স্টিয়ারিং ধরে কাটানো চমৎকার স্মৃতিগুলো একের পর এক ভেসে উঠতে থাকে। চ্যান সম্পূর্ণ আবেগপ্রবণ হয়ে পড়ে। লাইভ ক্যামেরা যখন তার দিকে ঘোরে, তখন চ্যান চিপস বা কেমিক্যালের কথা না বলে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে লিলির জন্য তার মনের গভীরে থাকা সমস্ত ভালোবাসা, ইমোশন আর আকুতি লাইভ কোটি কোটি দর্শকের সামনে ব্যক্ত করতে শুরু করে। এই আবেগঘন লাইভ শোটি কিম নিজের ঘরে বসে টিভিতে দেখছিল। নিজের ভাইয়ের চোখের জল আর ভালোবাসার এই তীব্রতা দেখে কিমের নিজের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। চ্যান লাইভ টিভিতে সমস্ত লজ্জা আর ভয় ভেঙে চিৎকার করে লিলিকে বলে ওঠে, আই লাভ ইউ লিলি। ওদিকে লিলিও নিজের ড্রয়িং রুমে বসে টিভির চ্যানেলে এই পাগলামি দেখছিল। সে নিজের চোখের জল মুছতে মুছতে টিভি স্ক্রিনের সামনেই কেঁদে ওঠে বলে, আই লাভ ইউ টু চ্যান। এরপর কিম নিজের ভুল বুঝতে পেরে সোজা চলে যায় লিলির মেয়ের স্কুলের সামনে তার সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে হাত জোড় করে তার পূর্বের সমস্ত নোংরা আচরণ আর ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চায়। কিম মেয়েটির সামনে চ্যানের প্রশংসা করে বলে,
আমার ভাই পৃথিবীর সবচেয়ে সেরা এবং পবিত্র মনের একজন মানুষ। সে আজ পর্যন্ত নিজের জন্য জীবন থেকে তেমন কিছুই দাবি করেনি। সে যদি নিজের পুরো জীবনে মন থেকে কোনো কিছু তীব্রভাবে চেয়ে থাকে, তবে তা হলো তোমার মা লিলিকে। তাই দয়া করে এই পবিত্র ভালোবাসার মাঝে তোমরা আর কোনো বাধার সৃষ্টি করো না। কিমের এই আন্তরিক অনুশোচনা লিলির মেয়ের মনকে গলিয়ে দেয়। লিলির মেয়ে যখন স্কুল শেষ করে বাসায় ফেরে, তখন সে দেখতে পায় তার মা ডাইনিং টেবিলে মন খারাপ করে একা বসে আছে। মেয়ে তখন পরিস্থিতি হালকা করার জন্য হেসে বলে, মা, কান্নাকাটি হয়েছে অনেক, এবার বন্ধ করো। সামনে আমার পরীক্ষা, আমার জন্য কিছু ফ্রুটস বা ফল কেটে নিয়ে এসো তো। লিলি যখন রান্নাঘর থেকে ফল কেটে ড্রয়িং রুমে নিয়ে আসে, তখন সে অবাক হয়ে দেখে ল্যাপটপের স্ক্রিনে চ্যানের সেই লাইভ প্রপোজালের ভিডিওটি অন করা হয়েছে। লিলির মেয়ে তখন মায়ের চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, ঠিক আছে মা, অনেক তো হলো, এবার যাও, তোমার সেই রোমিওর সাথে গিয়ে একবার দেখা করে আসো, আমি তোমাকে পারমিশন দিলাম। মেয়ের মুখে এই সবুজ সংকেত বা পারমিশন পেয়ে লিলি আর 1 সেকেন্ডও নষ্ট না করে নিজের গাড়ির চাবি নিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে পড়ে এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে চ্যানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিক থেকে চ্যানও লিলিকে হারানোর ভয়ে পাগলের মতো নিজের গাড়ি ড্রাইভ করে লিলির ফ্লাইটের দিকে আসছিল। ঠিক মাঝ রাস্তায় এসে নিয়তির এক অদ্ভুত খেলায় দুজনের গাড়ি একদম সামনাসামনি চলে আসে এবং ব্রেক কষার কারণে কিছুটা ছোটোখাটো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি হয়। চ্যান যখন দ্রুত গাড়ি থেকে নেমে লিলির সামনে এসে দাঁড়ায়, তারা দুজন একে অপরের চোখের দিকে তাকায়। তখনই লিলি আচমকা এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে চ্যানের সাথে কথা না বলে উল্টো নিজের গাড়িটাকে ব্যাক গিয়ারে নিয়ে পেছনের দিকে ড্রাইভ করে চ্যানের থেকে দূরে চলে যেতে শুরু করে। আসলে লিলি চ্যানের ড্রাইভিং টেস্ট নিচ্ছিল আর তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল। চ্যান কোনো উপায় না দেখে নিজের গাড়ি ছাড়াই শুধুমাত্র পায়ে হেঁটে লিলির গাড়ির পেছনে পেছনে উন্মাদের মতো দৌড়াতে শুরু করে দেয়। সে চিৎকার করতে করতে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সম্পূর্ণ হাঁপিয়ে ওঠে এবং ক্লান্তিতে রাস্তার মাঝেই থমকে দাঁড়ায়। চ্যানের এই চরম ভালোবাসার তীব্রতা দেখে লিলি অবশেষে গাড়িতে ফুল ব্রেক কষে রাস্তার মাঝেই গাড়ি থামায় এবং দরজা খুলে এক ছুটে চ্যানকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এবার চ্যান কোনো দ্বিধা বা ভয় না পেয়ে পরম ভালোবাসায় সবার সামনে লিলিকে গভীর এক চুম্বনে ভরিয়ে দেয়। গল্পটি এখান থেকে সরাসরি কেটে 3 মাস সামনের দিকে এগিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই চ্যান আর মিলে শহরের বুকে অত্যন্ত সুন্দর ও ঘরোয়া পরিবেশে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে, যেখানে তারা কাস্টমারদের কাছে বাইরের কেমিক্যাল মুক্ত ফাস্টফুড নয়, বরং মায়ের হাতের রান্নার মতো ঘরের আসল খাঁটি স্বাদ পরিবেশন করার মিশন নিয়েছে। চ্যানের ভাই কিমো জুয়া খেলার নেশা সম্পূর্ণ ছেড়ে দিয়ে এখন একটি ভালো সংস্থায় অত্যন্ত নিষ্ঠার সাথে চাকরি করছে। অন্যদিকে লিলির মেয়েও এখন চ্যানকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে এবং মাঝে মধ্যেই পড়াশোনার ফাঁকে তাদের এই রেস্টুরেন্টে এসে চ্যান ও মায়ের কাজে সাহায্য করে। এভাবেই জীবনের হরেক রকমের ঝড়ঝাপটা পার করে তারা 4 জন মিলে একে অপরকে আগলে রেখে একটি অত্যন্ত সুখী ও সুন্দর নিখুঁত পরিবার গড়ে তুলেছে। আর ঠিক এমন একটি মিষ্টি, রোমান্টিক ও তৃপ্তিদায়ক হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই এই চমৎকার সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।